কেন লোকজন কানাডা ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে, এত স্ট্রাগল করে। আর সকালবেলা যদি নোটিশ দেয় বিকেলবেলা তোমার চাকরি ছেড়ে দিতে হবে, সাইড দিয়ে রক্ত চুইয়ে পড়ছে, ডাক্তারকে পাওয়াচ্ছে 7 মাস বাদে। স্টুডেন্টরা পড়াশোনা করতে আসছে, তো এই পয়েন্টগুলো নিয়ে সবচেয়ে বেশি হওয়া প্রয়োজন। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রিসেন্টলি বেশ কিছু কানাডা গভর্নমেন্টের রুলস এর চেঞ্জের জন্যই শুধুমাত্র ইমিগ্রেন্টস নয়, মানে কানাডা সিটিজেনশিপ যাদের রয়েছে তারাও এই দেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করার কথা ভাবছে। তো কেন লোকজন কানাডা ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে, তো এইগুলো কয়েকটা পয়েন্ট আমি সাজিয়েছি, সেগুলো বলবো। প্রথম এবং সবচেয়ে বড় কারণ যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো কানাডার জীবনযাত্রার উচ্চ ব্যয়। মানে সেটা কি, আমরা সাধারণভাবে যে সমস্ত জিনিসপত্র কিনি, জীবন ধারণের জন্য যে সমস্ত জিনিসপত্র রোজ নামচায় কিনি, সেগুলোর দাম এত বেড়েছে যে সেটা অ্যাফোর্ড করাই রীতিমতো কষ্টসাধ্য হয়ে উঠেছে। মানে সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে। মানে আমি 2 বছর আগে কানাডায় এসেছিলাম, যে জিনিসের দাম ছিল $3, সেটা বর্তমানে প্রায় $5.5 $6 গিয়ে দাঁড়িয়েছে। তো এইভাবে যদি সব জিনিসের দাম বাড়ে, মানে রোজকার দিনে খাবার জন্য যে চাল ডাল তেল নুন আলুর দাম যদি বাড়তে থাকে, তাহলে তোমাকে ব্যয় তো বাড়বেই। এই হলো বিষয়। কিন্তু মেইনলি যে জিনিসটা হলো সেটা হলো বাড়ি ভাড়া প্রচন্ড পরিমাণে বেড়েছে। মানে এই টরন্টো, ভ্যাঙ্কুভার, যে সমস্ত মেইন শহরগুলো মানে বাইরে থেকে কানাডা সম্পর্কে জানে লোকে, এছাড়াও বেশ কিছু শহর রয়েছে যেমন মন্ট্রিয়াল, ক্যালগেরি, এগুলো তবুও এখনো মানে বসবাসযোগ্য রয়েছে। কিন্তু টরন্টো, ভ্যাঙ্কুভারের মতো মেগা সিটিতে যখন বাড়ি ভাড়া দিতে হয়, সেই বাড়ি ভাড়া ধরুন আর 3-4 বছর আগে যেটা ছিল ধরুন 1,500 মতো, সেটা আজকে গিয়ে 2,500, 2,700, 3,000 গিয়ে দাঁড়িয়েছে। তো এবার সাধারণ মানুষ, ইমিগ্রেন্টস যারা আসছে, জিরো থেকে শুরু করছে জীবন ধারণ এখানে, তারা এসে বেসিক জিনিস কি দরকার, সেটা হলো বাসস্থান, মাথা গোজার ঠাঁই। সেই মাথা গোজার ঠাঁইয়ের যদি এত চেঞ্জ আসে, এবং মানে এখানকার সাধারণ মানুষের মানে পার মান্থ ইনকাম যদি গড়ে ধরা হয়, সেটা মোটামুটি ওই 4,500 থেকে 5,000-এর মধ্যেই থাকে। এবার তার মধ্যে যদি 3,000 টাকা ঘর ভাড়াতেই দিয়ে দিতে হয়, তাহলে সে থাকবে কি, খাবে কি, মানে আর তার সঞ্চয় কি হবে? তো ইমিগ্রেন্টস যারা রয়েছে তাদের তো ভবিষ্যৎ নিয়ে তারা জানে না, রাইট? তো ফলে কিছু টাকা সঞ্চয় করার জন্য মূলত লোকজন আসে। বাপ 23 তলার উপরে কোথায় কি আসে, টাকা সঞ্চয়ের জন্য মূলত আসে। তো তার টাকাটা তাহলে সঞ্চয় হবে কিভাবে? তো এইগুলো হলো বেসিক ক্রাইসিস, যে জিনিসগুলো রয়েছে। এবার সেকেন্ড কারণ যেটা আসি, সেটা হলো কানাডার আবাসন সংকট। মানে যেটা আর কি বসবাস করার জন্য যে বাড়ির প্রয়োজন, সেই বাড়ি পাওয়াই যায় না। মানে প্রচুর দাম দিয়েও বাড়ি পাওয়া যায় না। মানে এমন অবস্থা, এত বেশি ইমিগ্রেন্টস হয়ে গেছে কানাডাতে, ফলে নতুন লোক এত আসছে যে কারণে বাড়ি পাওয়াই যায় না। এরকম একটা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। এবার যদি পাওয়াও যায়, সেটা প্রচুর দাম। তবে রিসেন্টলি সিনারিওটা একটু চেঞ্জ হয়েছে, সেই নিয়ে আমি ভিডিওটির শেষের দিকে কথা বলবো। তবে ইনিশিয়ালি বাড়িঘর পাওয়াই যায় না। মানে আমি ক্যালগেরি শহরে রয়েছি, এখানে জেনারেলি কানাডার ম্যাক্সিমাম লোকজন যারা ইমিগ্রেন্টস, যারা এসে ব্লগ করে বা যাদেরকে আপনারা চেনেন, জিজ্ঞেস করে দেখবেন, প্রথম এসে মেন ডাউন টাউন, সেখানে বাড়ি ভাড়া করা সম্ভব হয় না, এত দাম হয়। প্রথম কথা দাম, সেকেন্ড কথা পাওয়াই যায় না। এই ক্যালগেরিতে মোটামুটি দেখি যে ইমিগ্রেন্টসরা এসে ডাউন টাউনেই থাকে, কারণ ডাউন টাউনেই মূলত এই বহুতল বিল্ডিং গুলো রয়েছে। কারণ এখানে মোটামুটি একটু ডাউন টাউন থেকে সরে গেলে, মূল শহর থেকে একটু সরে গেলেই মানে রেসিডেন্সিয়াল এরিয়া, মানে প্রাইভেট বাড়ি আর কি। তো যারা বাড়ি কিনে থাকেন তারা সেখানে থাকেন। তো যারা মোটামুটি নতুন আসছেন তারা এই ডাউন টাউনেই থাকেন। কিন্তু সেই ডাউন টাউনেও মানে আমরা 2 বছর আগে যে ভাড়া দিতাম, এখন মোটামুটি তার চেয়ে $450 থেকে $500 বেশি ভাড়া দিই। মানে বুঝতে পারছেন, জাস্ট 2 বছরে এতটা চেঞ্জ হয়েছে। ভাড়া তো বেশি বটেই, তবে 2025-এ যারা বাড়ি ভাড়া নিতে আসছেন তাদের জন্য আরো এক্সট্রা অ্যাড হয়েছে আরো বেশ কিছু পয়েন্ট। যেমন হলো তাদের ক্রেডিট হিস্ট্রি চেক করা হচ্ছে, মানে ক্রেডিট স্কোর কত সেগুলো দেখা হয়েছে। স্থিতিশীল চাকরি রয়েছে কিনা সেগুলো চেক করা হচ্ছে। না, আমরা যখন এসেছিলাম তখন আমার ধারণা এই জিনিসগুলো দেখা হতো না। এত যে তুমি যদি টাকা দিতে পারো তাহলে তোমাকে বাড়ি দেওয়া হবে, এরকম একটা বিষয়। কিন্তু বাড়ির ক্রাইসিস এত বেড়েছে, ফলে ডিমান্ড বেশি হয়েছে, লোক বেশি, বাড়ির সংখ্যা কম, ফলে এখন বহু কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, সিকিউরিটির দিকটা কানাডা গভর্নমেন্ট এখন অনেক কড়া হাতে দেখছে, যে কারণে বহু কিছু চেক করা হচ্ছে, এই সমস্ত জিনিস হচ্ছে। এবার নতুন বাড়ি কিন্তু চাহিদার তুলনায় কম নির্মিত হচ্ছে। আচ্ছা, সরকারের হিসেবে 2027 সালের মধ্যে মানে বাড়ির ঘাটতি প্রায় 6,70,000 ইউনিট হতে পারে। মানে
এই সংকটের মানে আশঙ্কা করছে কানাডা গভর্নমেন্ট আর কি। মানে বুঝতেই পারছেন, মানে আবাসনের যে ক্রাইসিস আর কি, সেটা মানে বড়সড় রকমের দেখা দিচ্ছে কানাডাতে। আচ্ছা, তৃতীয় কারণে আসি এবার, চাকরির বাজারের প্রতিযোগিতা। এবার বলছি, বেশ কিছু স্পেসিফিক চাকরি রয়েছে, মানে অ্যাকচুয়ালি কানাডা গভর্নমেন্ট যে ধরনের চাকরিগুলো কানাডা গভর্নমেন্টের এই মুহূর্তে প্রয়োজন তাদেরকে অ্যালাউ করছে ইমিগ্রেন্টস হিসেবে। সেই তালিকার মধ্যে যাদের চাকরি নেই তাদের কিন্তু রীতিমতো এখন একটা ভয়ের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন আইটি, হসপিটালিটি এবং রিটেল সেক্টরে প্রতিযোগিতা অনেক বেশি। ফলে মানে যেহেতু এই আইটি ধরুন এখন কানাডা গভর্নমেন্টের মানে যেহেতু এই তালিকার মধ্যে নেই, তাই জন্য নতুন করে আইটির লোকজনের যে প্রচুর ডিমান্ড, তারা যে প্রচুর চাকরি পাচ্ছে এরকম নয় কিন্তু। ফলে মানে যারা ইমিগ্রেন্টস ওয়ার্ক পারমিটে রয়েছে এখানে, তাদের কিন্তু পিআর পেতে রীতিমতো মানে ঘাম ছুটে যাচ্ছে যাকে বলে। মানে প্রচুর মার্কসের প্রয়োজন, বা ধরো মানে ক্যাটাগরি ওয়াইজ ড্রতে আর কি তারা নথিভুক্ত হচ্ছে না, তারা আর কি তার মধ্যে থাকছে না সেই লিস্টে, এরকম একটা বিষয়। মানে কাইন্ড অফ চাকরি এখানে বলতে গেলে এখন নতুন করে প্রচুর চাকরি তো লোকে হারিয়েছে, প্রথম কথা। কারণ কানাডাতে প্রচুর লাস্ট 1 বছরে প্রচুর লোক চাকরি হারিয়েছে, এ তো ঠিক আছে, কিন্তু নতুন যারা চাকরি নিয়ে আসছে তারাও যে কতটা স্থিতিশীল অবস্থায় রয়েছে সে নিয়ে প্রশ্ন জাগায় কিন্তু। তারপরে এক্সপ্রেস এন্ট্রি ড্র, যেটা আর কি কানাডা পিআর এর জন্য যেটা প্রয়োজন, সেখানে মানে পাওয়ার জন্য যে পয়েন্ট দাঁড়িয়েছে, সে পয়েন্ট এখন মানে আকাশ ছুঁই যাকে বলে, মানে গগনচুম্বী পয়েন্ট যাকে বলে একদম। সেই পয়েন্ট ছোঁয়া মানে সাধারণ মানুষের পক্ষে সত্যিই দুষ্কর। মানে এই সমস্ত কারণের জন্য মানে প্রচুর মানুষ হতাশ হয়ে আর কি এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করবে কিনা এই সমস্ত ভাবছে। মানে স্বাভাবিক বিষয়, মানে এত স্ট্রাগল করে আর কি আমরা এখানে অফকোর্স মানে আমরা একটা সুস্থ স্বাভাবিক ভাবে এই সুন্দর পরিবেশের মধ্যে বসবাস করব, নিজেদের বাড়ি তৈরি করব, নিজেরা আর কি থাকবো সারা জীবন এখানে সুস্থভাবে, মানে ফ্রিলি থাকবো, এই অনেক আশা নিয়ে আসি, রাইট? কিন্তু এই সমস্ত টার্গেট মানে রীতিমতো হতাশা তৈরি করছে ইমিগ্রেন্টসদের মনে, যে কারণে বহু ইমিগ্রেন্টস ভাবছে যে এত কষ্ট করাচ্ছে বাবা, থাক, ঠিক আছে, তার সাথে কোনো সুস্থ দেশে গিয়ে যেখানে আমরা সুস্থভাবে বসবাস করতে পারো সেখানে গিয়ে স্থায়ী বসবাস করা বেটার। চতুর্থ কারণ যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অর্থনৈতিক অনিশ্চয়তা। কি সেটা? 2025 সালে কানাডার অর্থনীতি নিয়ে অনেক বিশ্লেষক মন্দার আশঙ্কা করেছেন, মানে রিসেশন। মানে এটা কিন্তু অনেকেই ভাবছে যে 2025-এ অথবা 2026-এ কানাডাতে একটা রিসেশন আসতে চলেছে। এবার আরো একটা বিষয় হলো কানাডিয়ান ডলারের মান কিন্তু কমছে। এবার গৃহস্থালীর ঋণের পরিমাণ বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এই অর্থনৈতিক অস্থিরতা মানে অনেক কানাডিয়ান এবং ইমিগ্রেন্টসদের মানে ভবিষ্যৎ নিয়ে আর কি মানে কপালে ভাঁজ ফেলছে। এই পরিস্থিতিতে এমন দেশে অনেকে চলে যাচ্ছেন যেখানে অর্থনৈতিক স্থিতিশীলতা বেশি, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া বা ইউরোপের কিছু দেশ। পঞ্চম কারণ সামাজিক এবং সাংস্কৃতিক চ্যালেঞ্জ। কানাডা বহু সাংস্কৃতিক দেশ হলো নতুন ইমিগ্রেন্টসদের জন্য স্থানীয় সংস্কৃতি এবং কর্মক্ষেত্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে। ভাষার বাধা, শীতের কঠিন আবহাওয়া এবং কখনো কখনো সামাজিক গ্রহণযোগ্যতার অভাবে অনেকের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়। এবার আমি আরেকটা পয়েন্ট যেটা আমি এখানে নোট করিনি সেটা নিয়ে বলবো, এখানকার চিকিৎসা ব্যবস্থা। আমরা কিন্তু যদি ওয়ান ওয়ার্ড বলি তাহলে কানাডার চিকিৎসা ব্যবস্থা বিনামূল্যে হয়, রাইট? এখানে দাঁত এবং চোখের চিকিৎসা ছাড়া চিকিৎসা ব্যবস্থা হয় বিনামূল্যে। কিন্তু সমস্যাটা হলো আপনার যদি ইমার্জেন্সি কিছু হয়, আপনার ইমার্জেন্সি কিছু হলো, ফলে এখানে আমরা ক্যালগারিতে থাকি, তো এখানে রকি ভিউ হসপিটাল রয়েছে, মানে যেটা গভর্নমেন্টের হসপিটাল। তো ইমার্জেন্সিতে আপনি ভর্তি করছেন, এটা শুধুমাত্র ক্যালগারির ঘটনা বলছি না, আমি কানাডার বহু ব্লগ দেখেছি, বহু নিউজ পড়েছি, বহু কিছু মানে আমি আশেপাশে বন্ধু বান্ধবের থেকেও শুনেছি যেটা ঘটনা। মানে আপনি অ্যাপয়েন্টমেন্ট একটা নিলেন, সেই অ্যাপয়েন্টমেন্ট আসতে পারে ডেট 6 মাস বাদে, 7 মাস বাদে, 8 মাস বাদে। মানে আমি রিসেন্টলি একটা ব্লগে শুনছিলাম যে একজন মহিলা মানে টরন্টোয় থাকেন, তো গাইনোকোলজিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছেন, তিনি প্রেগনেন্ট, ঠিক আছে? তো তার অ্যাপয়েন্টমেন্টের স্লট এসছে 7 মাস বাদে। আপনি ভেবে দেখুন, তার জন্য ইমিডিয়েটলি চিকিৎসার প্রয়োজন পড়ে, এবং এই কন্ডিশনে মানে অফকোর্স মানে ডাক্তারের প্রয়োজন, ডাক্তারকে পাওয়া যাচ্ছে 7 মাস বাদে। মানে সে জেনারেল ফিজিশিয়ানকে 7 মাস ধরে তাকে দেখাতে হবে, মানে স্পেশাল কোনো ডক্টর পাওয়া যাবে না। আমার এখানে একজন বন্ধু ছিল, সে লেবার পেন নিয়ে 48 ঘন্টা কাটিয়েছে, এরকম একটা বিষয়। তো এরকম ঘটনা ঘটেই থাকে। তো ফলে মানে আমার রিসেন্টলি আমার নিজেরই ঘটনা যে আমার গণেশ পুজোর দিনকে তো এই তরমুজ কাটতে গিয়ে হাতে পুরো ছুরিটা ঢুকে গেছিল, ঠিক হ্যাঁ?
এবার প্রচন্ড রক্ত বেরোচ্ছে, প্রচন্ড, তো শাগনিক কোনো রকম ভাবে ব্যান্ডেজ করে নিল। তো আমি ফ্যামিলি ডক্টরের কাছে নিয়ে গেছি। তো আমি টাইমের পরে গেছি, স্বাভাবিক, মানে আমার তো আর ইমার্জেন্সি টাইম দেখে আসবে না, টাইমের পরে দেখেছি। তো ডক্টর তখন বেরিয়ে যাবেন বা বেরিয়ে গেছেন মেবি। তো গিয়ে আমি বলছি আমার এরকম অবস্থা, মানে সে সাইড দিয়ে রক্ত চুইয়ে পড়ছে আর কি, তাকে গিয়ে বলছি আমার এরকম কন্ডিশন, তো আমার ইমিডিয়েটলি একটা কিছু স্টিচ করতে হবে বা কিছু মানে ড্রেসিং করতে হবে, কিছু একটা করতে হবে। তো তিনি এত কিছু দেখে আমার ক্রাইসিস দেখে তার মনে হলো যে কালকে আসবেন, কালকে চেক আপ করবো। মানে আপনি ভাবতে পারছেন এরকম অবস্থা। তারপর তো গিয়ে আমি সেই শুনে করে কেঁদে ফেলেছি। তো ইনিশিয়ালি আমার কান্না ফান্না দেখে বললো ঠিক আছে তাহলে অন্য কোনো ডাক্তার দেখলে হবে। আমি হ্যাঁ, মানে কেউ একটা দেখো, কি আমার ফ্যামিলি ডক্টর কি দেখতে হবে, এরকম কোনো ব্যাপার কি। তো সে ড্রেসিং করে ইনিশিয়ালি একটা আর কি ইয়ে করে দিল। তো আমার এই দাগটা এখনো যায়নি এই কারণে, বিকজ এটা কোনো স্টিচ হয়নি। তো এবারে এটা আর কি ন্যাচারাল হিলিং এ সেরেছে। 2 সপ্তাহ মোটামুটি, তাও 2 সপ্তাহ কি 3 সপ্তাহ ধরে সেরেছে। এখনো মোটামুটি চামড়া গজিয়ে গেছে, কিন্তু এই ভাঁজটা এখন আমার ঠিক হয়নি। তো যাই হোক, তো এই প্রবলেমটা কিন্তু প্রবলেম, মানে রিয়েল প্রবলেম এখানে। তো যারা আপনারা ভাবছেন যে আপনারা এখানে বাবা মাকে নিয়ে এসে থাকবেন, তো এবার বাবা মা মানে যাদের বয়স বাড়বে এবং বয়সকালে বিভিন্ন রোগ আসেই, মানে স্বাভাবিকভাবে, হয়তো মানে সিরিয়াস কিছু রোগ হলো না, কিন্তু সেটা চিকিৎসাধীন থাকা উচিত। কিন্তু সেক্ষেত্রে এখানকার চিকিৎসা ব্যবস্থা যদি এরকম হয়, মানে সেটা ভরসা করা যায় কিনা আদৌ, সেটা ভাবতে হবে। এখানে একটা প্রবলেম আছে, যেটা হলো যেহেতু সারা দেশে আর কি ধূম্র জাতীয় জিনিস লিগাল, তো ফলে গাঁজা লিগাল, তো যে কারণে আর কি রাত বাড়লে রাস্তাঘাট যে খুব নিরাপদ বলবো তা নয়। তো সেক্ষেত্রে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এখানে টুকটাক মানে ঘটনা ঘটে যে আর কি নেশার চোটে কাউকে আর কি এরকম ছুরি ঘষিয়ে দিয়েছে, এরকম ঘটনা মাঝে সাঝে ঘটে আর কি, মানে সেটা খুবই রেয়ার। পুলিশ প্রশাসন খুবই পাহারা দেয়, তো সেক্ষেত্রে এগুলো খুব একটা ঘটে না, বাট মাঝে সাঝে ঘটতে দেখা যায় আর কি। তো ফলে এই ঘটনাটা একটা তো বিষয় আর কি, এটা কানাডার একটা ক্রাইম তো বলাই যায়। তো যাই হোক, এছাড়া মানে এটা যে একটা বড়সড় ক্রাইম সেটা আমি বলবো না, বাট অন্য যে প্রবলেম গুলো, সেই সমস্ত প্রবলেমের জন্য মানে রিসেন্টলি যে নিউজ দেখছি তাতে একটা অবাক হচ্ছে। আমরা যেখানে কানাডায় নতুন এসছি, আমরা ধরুন এই 2 বছর হলো, তো এখানে আমরা ফিউচার গড়ার স্বপ্ন দেখছি। তো সবকিছু বিবেচনা করে আমাদেরকেও কিন্তু ভাবতে হচ্ছে রীতিমতো। তো সেই জন্যই মানে এখান থেকে শুধুমাত্র যে ইমিগ্রেন্টসরা ফিরে যাচ্ছে তা নয়, কিন্তু মানে ক্যানাডিয়ানরাও ভাবছে যে অন্য কোনো দেশে গিয়ে বেশি সেভিংস হবে কিনা, বেশি ভালো থাকবে কিনা। তো তারাও ভাবছে এরকম একটা বিষয়। তো কানাডা থেকে এই যে ফিরে যাওয়ার যে টেন্ডেন্সি, এই বিষয়টা তো ঘটছে বটেই, তার যথেষ্ট কারণ রয়েছে এবং সেই কারণগুলোর মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণই বলা যায়। তো এই সমস্ত কারণে আপনারা যারা নতুন কানাডায় আসবেন ভাবছেন এবং আমার বেঙ্গলি গার্লেন কানাডা ফলো করেন, তারা এই বিষয়গুলো নিয়ে একটু বিচার বিবেচনা করে দেখবেন। তো আমি বলবো এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি বিচার বিবেচনা করার সময় এসেছে। কানাডাকে মোটামুটি বলা হয় স্টুডেন্টদের হাব, মানে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করতে আসে এখানে। শুধু কানাডা নয়, কানাডা, অস্ট্রেলিয়া, এরকম বহু দেশ আছে যারা স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে, এবং পড়াশোনা করার শুধুমাত্র কারণ তো পড়াশোনা করা নয়, পড়াশোনার পরে সেখান থেকে চাকরি পাওয়া, রাইট? তো পড়াশোনা করে সেই কারণেই, কারণ আপনি যদি ইন্ডিয়ান টাকা দিয়ে কানাডায় পড়াশোনা করছেন এবং সেখানে তারপরে গিয়ে যদি ইন্ডিয়া চাকরি করতে হয়, সেই মানে লোন, মানে যে স্টুডেন্ট লোন আর কি, সেটা মেটানো কিন্তু মোটেই সম্ভব নয়। তো ফলে কানাডায় চাকরি করতে হবে, রাইট? তো এবার সেই যারা পড়াশোনা করতে আসছেন এই 2025-এ বা আগামী 2 বছরের মধ্যে যারা পড়াশোনা করতে আসছে যে স্টুডেন্টরা, তাদের কিন্তু এই যে সমস্ত পয়েন্টগুলো বললাম সেগুলো নিয়ে অবশ্যই ভেবে দেখার প্রয়োজন। কারণ প্রথম কথা হলো, আগে যে আর কি এই মানে স্টুডেন্টরা যারা পড়াশোনা করতো তারা যে ডিরেক্ট পিআর অ্যাপ্লাই করতে পারতো, সেই সমস্ত রাস্তাগুলো কিন্তু এখন অনেক কমেছে, মানে ম্যাক্সিমামটাই কমে গেছে। তো একটা ফলে তারা আর কি পড়াশোনার পরে কি করবে, বুঝতে পারছেন বিষয়টা? এই যারা স্টুডেন্টরা পড়াশোনা করতে আসছে তাদের কিন্তু এই পয়েন্টগুলো নিয়ে সবচেয়ে বেশি ভাবা প্রয়োজন। মানে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন তাদের তো হাতে তবু চাকরি রইলো, রাইট? তো ফলে সার্ভাইভ তো করে যাবে, কিন্তু স্টুডেন্টরা কি করবে? আর সবচেয়ে বড় কথা, এই পার্ট টাইম যে জবগুলো, পার্ট টাইম জবগুলোতেও থেকেও প্রচুর লোককে স্যাক করা হচ্ছে, কারণ মানে এত লোকের প্রয়োজন নেই। এবার এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা আর কি পড়াশোনা করে, তারা এই সামারে বা উইন্টারে যে ভ্যাকেশন গুলো, সেই সময় পার্ট টাইম জব করে। তো সেই পার্ট টাইম জবগুলো যদি না পায়, তার টাকা উঠবে কোথা থেকে? এই হলো বিষয়। কারণ তারা তো শুধু পড়াশোনা করতে আসছে না, রেন্ট দিতে হবে, তাদেরকে থাকা খাওয়া সবকিছু ভাবতে হবে। এই হলো বিষয়। আর আরো একটা বিষয় হলো, ক্যানাডার জবে যে জব সিকিউরিটি প্রচুর আছে তা কিন্তু নয়।
তো ফলে আজকে মনে করলো যে আর দরকার নেই, ফলে আজকে সকালবেলা যদি নোটিশ দেয় বিকেলবেলা তোমার চাকরি ছেড়ে দিতে হবে। এই অনিশ্চয়তা নিয়ে মানে কিসের উপর ভরসা করে আর কি এখানে পড়াশোনা করতে আসবে, রাইট? তো ইভেন চাকরিও তাই। তো সেই সমস্ত কারণে এখন কানাডার অবস্থা সত্যি খুব সংকটজনক অবস্থা আর কি, এবং ভাববার মতো সময় এসছে। তো সেই জন্যই ভাবলাম যে আর কি, যে বেঙ্গলি গার্লেন কানাডার তরফ থেকে এই ভিডিওটা একবার বানানো উচিত আর কি। আমি এতদিন কানাডার ভালো গুলো বলি, কানাডার স্ট্রাগলও রয়েছে প্রচুর, তো রিয়েল স্ট্রাগলের বেশ কিছু পয়েন্ট আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা এবার বিচার বিবেচনা করে দেখো এবং জানিও ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, আমার গল্প করতে করতে মোটামুটি 9:30 মনে বেজে গেছে, রোদও আস্তে আস্তে পড়ছে, তো আমারও মোটামুটি ভিডিওটা শেষের পথে। তো দেখা হচ্ছে পরের ভ্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্টে জানাতে পারো, তো আমি সেই প্রশ্নগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিও অবশ্যই করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই বেঙ্গলি গার্লেন কানাডা এই সেম নামে একটা ফেসবুক পেজ, একটা ইউটিউব পেজ, একটা টিকটকের পেজ রয়েছে, তো পারলে ওখানে গিয়ে একটু ফলো করে এসো। তো দেখা হচ্ছে পরের ভ্লগে, আজকের মতো বাই।